বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে। ভেঙে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর, মন্দির। আর সেখান থেকেই বাঁচতে তারা সীমান্তের কাটা তার পেরিয়ে ভারতে চলে আসছে। তারা হয়তো ভুলতে বসেছে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যেই আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে। ভারতের জন্যেই আজ তাদের এত হম্বিতম্বি। ভারতের জন্য দুমুঠো খেয়ে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। আর সেই দেশের মূর্খ ইউনূস সরকার ও বেশ কয়েকজন জামাত নেতারা ভারতকে আবার চোখ রাঙানিও দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করে চলেছে তারা। কখনো বলছে দেখে নেব, কখনো আবার বলছে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। সম্প্রতি এক জামাত নেতাকে বলতে শোনা গিয়েছে তারা নাকি চাইলে দিল্লি দখল করে নিতে পারে। যে দেশের পাঠানো চাল, আলু, পেঁয়াজ খেয়ে বেঁচে বসতে রয়েছে সেই দেশ কিনা আবার এত বড় বড় কথা বলছে, দেখে নেওয়ার কথা বলছে। কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলা যায় একবার ভাবুন তো। আর বাংলাদেশের যা ভয়াবহ পরিস্থিতি বা নগ্ন রূপ সেটা তো গোটা বিশ্ববাসীর সামনে চলে এসেছে। ভারতের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করলেও ভারত কিন্তু সব সময় বাংলাদেশের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এই যেমন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ভারতের কাছে বিদ্যুৎ ভিক্ষা চেয়েছেন। তা না হলে তো গোটা বাংলাদেশ একেবারে অন্ধকারে চলে যাবে। সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য আদানি গোষ্ঠীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইউনূস সরকারের অনুরোধ, ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর যে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেখান থেকে বাংলাদেশকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হোক। বিদ্যুৎ বাবদ বকেয়া টাকা না দেওয়ায় গত ৩ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গোষ্ঠী। এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে গরমকাল আসছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়বে। এতদিন শীতকাল ছিল, তাই বিদ্যুতের চাহিদা কোনো রকমের সামাল দেওয়া গিয়েছে। এবার যে হারে বিদ্যুতের চাহিদা বাড়বে তাতে বিদ্যুতের দরকার রয়েছে, তাই আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুৎ সরবরাহ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আদানি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে ঝাড়খণ্ডে আদানি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২৫ বছর বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে সেটা বলা হয়। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তার চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলছেন যে আমরা বর্তমানে ৮৫০ লক্ষ ইউএস ডলার করে প্রতি মাসে পেমেন্ট করছি আদানি গোষ্ঠীকে। আরও বেশি টাকা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল ফোকাস হলো যত দ্রুত সম্ভব বকেয়ার পরিমাণ কমিয়ে ফেলা। আদানির সঙ্গে কোনো রকম তেমন কোনো ইস্যু নেই। আমাদের বর্তমানে চাহিদা অনুসারে দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা করেছিল আদানি প্রতিষ্ঠান, তবে উচ্চ কম্পন এবং কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। আদানি বিদ্যুৎ কেন্দ্রর প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে প্রায় ৫৫% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি বিদ্যুৎ কেন্দ্র। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের কাছে চাল চেয়ে পাঠিয়েছিলেন। আর তার আবেদনে সাড়া দিয়ে ভারত বাংলাদেশকে বিপুল চাল রপ্তানিও করেছিল। জানা গিয়েছে সেই জাহাজে ২৪,৬৯০ টন চাল ছিল। যেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একের পর এক বিরূপ মন্তব্য করতে ব্যস্ত, এই আবহে ভারত থেকে চালের জাহাজ যায় বাংলাদেশে। সোশ্যাল মিডিয়াতেও অনেক বাংলাদেশি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল। তবে এরই মাঝে কৃষি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারতের উপরে নির্ভর তা সামনে আসে। এই আবহে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয় যে বিগত দিনে বাংলাদেশে ১৮০ টন পেঁয়াজ পাঠিয়েছে ভারত। দিন কয়েক আগেই জামাতে ইসলামের প্রধান শফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামনে আসে। তিনি বলেন যে দিল্লি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ নাকি এখন কথা বলতে শিখেছে, মানুষকে ভয় দেখাবেন না। কি বলেছিলেন শফিকুর রহমান, শুনুন।
পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। এদেশের মানুষ বুক খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সৈনিক নয়, এই দেশে 10 কোটি যোদ্ধা আছে। অতএব আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকো। তিনি আরো জানান যে প্রতিবেশীর প্রতি সম্মান রেখেই বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে তিনি শোনাবো। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না। আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো। আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।